নমস্কার। আজকের এই আলোচনায় আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমরা রোজ ব্যবহার করি কিন্তু হয়তো সেভাবে ভেবে দেখি না। আচ্ছা, কখনো কি মনে হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঠিক একই সময়ে নিজেদের ফোনে কি করে কথা বলে, কোনো রকম গন্ডগোল ছাড়ায়? চলুন আজ এর পেছনের সহজ কিন্তু অসাধারণ প্রযুক্তিটা একটু জেনে নেওয়া যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে দারুণ এক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। চলুন আমরা ধাপে ধাপে এই রহস্যটা সমাধান করি আর দেখি কিভাবে এই বিশাল যোগাযোগ ব্যবস্থাটা এত নিখুঁতভাবে কাজ করে। আমাদের এই সফরের একটা ছোট্ট রোড ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব মোবাইল কমিউনিকেশনের একদম শুরুর দিকের মূল সমস্যাটা কী ছিল। তারপর দেখব সেটার যুগান্তকারী সেলুলার সমাধান। এরপর শিখব কিভাবে সীমিত এয়ারওয়েভ ভাগাভাগি করা হয়, জানব দুটো প্রধান সিস্টেমের গল্প, আর সবশেষে ভবিষ্যতের ব্লুপ্রিন্ট নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো চলুন প্রথম সেকশন দিয়ে শুরু করি। মোবাইল কমিউনিকেশনের একেবারে গোড়ার দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল খুব সাধারণ। ব্যবহারকারী অনেক, কিন্তু কথা বলার জন্য যে এয়ারওয়েভ বা ফ্রিকোয়েন্সি সেটা খুবই সীমিত। ভাবুন তো একবার, পুরনো দিনে একটা বিশাল শক্তিশালী ট্রান্সমিটার দিয়েই পুরো একটা শহর কভার করার চেষ্টা করা হতো। ব্যাপারটা অনেকটা এরকম যেন পুরো কলকাতা শহরের জন্য একটাই বড় মেগাফোন রাখা হয়েছে। এটাতে খুব অল্প কয়েকজনই একবারে কথা বলতে পারত। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করল, তখন ইঞ্জিনিয়ারদের সামনে একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়ালো, এই অসম্ভবকে সম্ভব করা যাবে কিভাবে? আর ঠিক এইখানেই আসে এক যুগান্তকারী ধারণা। সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা বড় আর শক্তিশালী টাওয়ারের বদলে ঠিক তার উল্টোটা ভাবলেন। মানে ছোট ছোট কম শক্তির অনেকগুলো টাওয়ার ব্যবহার করার কথা। শুনতে অদ্ভুত লাগলেও এটাই ছিল আসল ম্যাজিক। এই যে ছোট ছোট এলাকা, এগুলোকেই বলা হয় সেল। প্রত্যেকটা সেলের নিজস্ব একটা কম শক্তির বেস স্টেশন বা টাওয়ার থাকে। মানে পুরো শহরটাকে যেন ষড়ভুজ আকারের অনেকগুলো ছোট ছোট পাড়ায় ভাগ করে দেওয়া হয়েছে, আর প্রত্যেক পাড়ার দায়িত্বে আছে তার নিজস্ব একটা মিনি টাওয়ার। এখন আসল মজাটা হলো ফ্রিকোয়েন্সি পুনর্ব্যবহার বা ফ্রিকোয়েন্সির ইউজের ধারণায়। যেহেতু প্রত্যেকটা সেলের টাওয়ার কম শক্তির, তাই তার সিগন্যাল খুব বেশি দূর যায় না। এর ফলে কি হয়, যে সেলগুলো একে অপরের থেকে বেশ কিছুটা দূরে, সেখানে একই ফ্রিকোয়েন্সি সেট আবার ব্যবহার করা যায় কোনো রকম সমস্যা ছাড়াই। আর এভাবেই সীমিত ফ্রিকোয়েন্সি দিয়েই প্রায় অগণিত মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হয়ে গেল। এটাই ছিল সেই যুগান্তকারী সমাধান যা মোবাইল বিপ্লবকে সম্ভব করেছিল। কখনো ভেবেছেন গাড়িতে বা ট্রেনে যেতে যেতে কথা বললে ফোনটা কেটে যায় না কেন? কারণ নেটওয়ার্ক খুব স্মার্টলি আপনার কলটাকে একটা টাওয়ার থেকে পরেরটায় হাতবদল করে দেয়। এই প্রক্রিয়াটাকেই বলে হ্যান্ড অফ। আর এটা এতটাই মসৃণভাবে হয় যে আমরা টেরই পাই না। তাহলে এবার বলুন তো, সেলুলার নেটওয়ার্ক সীমিত ফ্রিকোয়েন্সি দিয়ে লক্ষ লক্ষ মানুষকে কিভাবে পরিষেবা দেয়? উত্তরটা হলো এলাকাকে ছোট ছোট সেলে ভাগ করে আর ফ্রিকোয়েন্সি পুনরপব্যবহার বা ফ্রিকোয়েন্সি রিইউজ করে। ঠিক আছে, আমরা বুঝলাম কিভাবে আলাদা আলাদা সেলে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। কিন্তু একটা সেলের ভেতরে যখন অনেক মানুষ একসাথে কথা বলতে চায়, তখন তারা কিভাবে একই চ্যানেল শেয়ার করে? চলুন এটাকে একটা ভিড়ে ঠাসা পার্টির সঙ্গে তুলনা করে বোঝা যাক। ধরুন একটা পার্টিতে অনেক লোক। কথা বলার তিনটে উপায় হতে পারে। প্রথম, এফডিএমএ মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন। ভাবুন পার্টির বিভিন্ন কোণায় আলাদা আলাদা গ্রুপ নিজেদের মতো করে গল্প করছে। দ্বিতীয়, টিডিএমএ মানে টাইম ডিভিশন। এখানে সবাই একই জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি পালা করে কথা বলছে, মানে আলাদা আলাদা টাইম স্লটে। আর তৃতীয়, সিডিএমএ বা কোড ডিভিশন। এটা সবচেয়ে মজার। সবাই একসঙ্গেই কথা বলছে, কিন্তু প্রত্যেক জুটি যেন একটা নিজস্ব গোপন কোড বা ভাষায় কথা বলছে, তাই অন্যদের কথায় কোনো অসুবিধে হচ্ছে না। তাহলে গণ্ডগোল ছাড়া কথা বলার প্রধান তিনটে উপায় কি কি? মনে রাখার জন্য শুধু পার্টির উপমাটা ভাবুন। আলাদা জায়গায় কথা বলা মানে এফডিএমএ, পালা করে কথা বলা মানে টিডিএমএ, অথবা গোপন ভাষায় কথা বলা মানে সিডিএমএ। এই যে এতক্ষণ আমরা দারুণ সব থিওরি নিয়ে আলোচনা করলাম, এগুলো যখন বাস্তবে প্রয়োগ করা হলো, তখনই জন্ম হলো দ্বিতীয় প্রজন্মের বা 2G ডিজিটাল নেটওয়ার্কের। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। প্রথম প্রজন্মের বা 1G নেটওয়ার্ক ছিল অ্যানালগ, অনেকটা পুরনো দিনের ভিনাইল রেকর্ডের মতো, যেখানে সিগন্যালের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, প্রচুর নয়েজ থাকত। কিন্তু 2G ছিল একটা বিরাট লাফ। সব কিছু ডিজিটাল হয়ে গেল, ভয়েস কল হয়ে গেল অনেক বেশি পরিষ্কার আর সুরক্ষিত। আর এই সময় বাজারে দুটো বড় প্রযুক্তি এলো, জিএসএম আর সিডিএমএ। জিএসএম, যেটা টিডিএমএ প্রযুক্তি ব্যবহার করত, সেটা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে আর একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে পরিণত হয়।
এর সবচেয়ে বড় সুবিধা ছিল সিম কার্ড। আমাদের পরিচয়, আমাদের নম্বর সবকিছু ওই ছোট চিপে থাকত, তাই ফোন বদলানো ছিল খুবই সহজ। অন্যদিকে সিডিএমএ তার নিজস্ব কোডিং সিস্টেম ব্যবহার করত। এখানে পরিচয়টা ফোনের হার্ডওয়্যারের সঙ্গেই বাধা থাকত, তাই ফোন বদলানোটা একটু ঝামেলার ছিল। তাহলে বলুন তো, জিএসএম নেটওয়ার্কে ফোন বদলানো সিডিএমের তুলনায় এত সহজ ছিল কেন? উত্তরটা লুকিয়ে আছে ওই ছোট্ট চিপে, সিম কার্ড, যা ব্যবহারকারীর সমস্ত পরিচয় নিজের মধ্যে রাখত। আমরা প্রায় আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন ইতিবাদী যা যা শিখলাম তা একবার ঝালিয়ে নেওয়া যাক। এটাই হলো আমাদের ভবিষ্যতের ব্লুপ্রিন্ট। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখলাম কিভাবে সেলুলার ধারণাটি ফ্রিকোয়েন্সি রিইউজের মাধ্যমে প্রায় অসীম ধারণ ক্ষমতা তৈরি করেছে। আমরা শিখেছি কিভাবে এফডিএমএ, টিডিএমএ, সিডিএমের মতো মাল্টিপল অ্যাক্সেস কৌশল একটা চ্যানেলে অনেককে জায়গা করে দেয়। আমরা জেনেছি 2G ডিজিটাল বিপ্লব কিভাবে আমাদের কথোপকথনকে সুরক্ষিত আর স্পষ্ট করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ভিত্তিপ্রস্তরগুলোর উপরেই কিন্তু 3G, 4G, এমনকি আজকের 5G নেটওয়ার্কও দাঁড়িয়ে আছে। এই মৌলিক ধারণাগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য জানা নয়, এটা হলো সেই অদৃশ্য জাদুর পেছনের বিজ্ঞান যা আজ আমাদের গোটা বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে। আজকের 5G নেটওয়ার্ক, যা MIMOর মতো প্রযুক্তি ব্যবহার করে একই সময়ে একাধিক ডেটা স্ট্রিম পাঠায়, তার ভিত্তি কিন্তু সেই TDMA বা CDMA এর ধারণা থেকে এসেছে। ভবিষ্যতের 6G বা ইন্টারনেট অফ থিংস যা কিছুই আসুক না কেন, তার মূলে থাকবে এই একই নীতি, সীমিত রিসোর্সকে দক্ষতার সঙ্গে ভাগ করে নেওয়া। তাই প্রশ্নটা শুধু এটা নয় যে এরপর কি আসছে, আসল প্রশ্ন হলো এই নীতিগুলো ব্যবহার করে আমরা এরপর নতুন কি তৈরি করতে পারি।